বিশাখাকে বিশ্বাস করানো গেছে যে আমি ঠিক। এবার এক এক করে এই বাড়ির অন্যদের বিশ্বাস করাতে পারলেই আমার কাজ শেষ। শ্রীলাকে কথা দিয়েছি এমন অবস্থা তৈরি করব যাতে ও আমার সঙ্গে স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এক্সকিউজ মি, আপনার সঙ্গে আমার কিছু জরুরি দরকার ছিল। বেশ, বলুন না কি বলবেন। আসলে আমি আপনার সম্পর্কে কিছু জানতে চাই। বেশ, আমার নাম তো আপনি জানেন, আমি পেশায় ব্যবসায়ী আর আমার বাবার নাম হলো। আপনার নাম ধাম পরিচয় জানার কোনো ইচ্ছে আমার নেই। আমি আমি আপনাদের আমি বলতে আপনি এত কনফিউজড কেন? আপনি এক্স্যাক্টলি কি জানতে চান বলুন তো? আমার মনে হয় এই ব্যাপারটা আপনি ঠিক অতটা পরিষ্কার নয়। করুন, কি প্রশ্ন করবেন? আমি বলছি আমার আর শ্রীলার ব্যাপারে আপনার কিছু প্রশ্ন করার আছে তো। এক্স্যাক্টলি, আই এম সরি, বাট আপনাদের ম্যারিড লাইফটা নিয়ে আমার একটু জানার ছিল, এবং আয়নার অসুখটা সম্পর্কেও জানাটা খুব দরকার। আসলে আয়না তো কিছু মনে করতে পারছে না তো। এই তো, এতক্ষণে প্রশ্নটা ক্লিয়ার হলো। তাহলে শুনুন, আমি আর শ্রীলা বৈধ স্বামী স্ত্রী। আমাদের বিবাহিত জীবন অত্যন্ত সুখের এবং আমরা একে অপরকে অত্যন্ত ভালোবাসি। কিন্তু দুঃখের বিষয় হলো ও অ্যালজাইমারের পেশেন্ট, আর যে কারণে ও সব কিছু ভুলে গিয়ে আপনাদের এই বাড়িতে এসে উপস্থিত হয়েছে। ওকে, কিন্তু একটা কথা আমি বুঝে উঠতে পারছি না, ওর এই অসুখটা হলো কেন হঠাৎ করে? আর ও আপনাকেই বা চিনতে পারছে না কেন? ভুল, ও শুধু আমাকে নয়, ও কাউকেই চিনতে পারছে না। একটা কথা বলুন তো, আপনাদের এই বাড়িতে আসার পর ও শ্রীলা ওর পুরনো কোনো ঘটনা বা কথা আপনাদের কি বলেছে? না, সেরকম কিছু তো বলেনি। কিন্তু বলেনি তো, বলবেও না, কারণ এটাই তো রোগ। আয়নার এই রোগটা হলো কি করে? ও আপনাকে যেভাবে ভয় পাচ্ছে তা দেখে তো আমার মনে হচ্ছে যে ও মানসিকভাবে এবং শারীরিকভাবে অত্যাচারিত হয়েছে। দেখুন, প্রথমত ও সব কিছু ভুলে গিয়ে পুরনো শত্রু হিসেবে আমাকে মনে রেখে ভয় পাবে, এরকম তো আগে কখনো হয়নি, বা ডাক্তারও এরকম কিছু বলেনি। তবে এই রোগটা সম্পর্কে আমি যতদূর জানি তাতে আমি কিন্তু আপনাকে সেভাবে কিছু বলতে চাইনি। আপনি কিছু বলতে চাননি বটে, তবে আপনার ইঙ্গিতটা কিন্তু আমার কাছে পরিষ্কার। প্রয়োজন পড়লে আপনি যদি চান তাহলে আমি আপনাকে ডাক্তারের সঙ্গে নিয়ে গিয়েও কথা বলে দিতে পারি। বলুন, কবে যাবেন? সব কথাই তো বেশ যুক্তি দিয়ে বলছেন, যদি কোনো খারাপ উদ্দেশ্য থেকেও থাকে এভাবে তো জানা যাবে না। অন্য কোনোভাবে। কি ভাবছেন? হ্যাঁ, না কিছু না। বেশ, ভাবছেন যে এখনো আমাকে বিশ্বাস করা যায় নাকি, তাই তো? চিন্তা করবেন না, যথেষ্ট প্রমাণ দিয়েছি। আর এরপর যদি শ্রীলার মনে পড়ে যায় তাহলে আপনাদের এই বাড়ি থেকে আপনাদের সবার সামনে দিয়ে ওর হাতটা ধরে নিয়ে চলে যাব। টেনশন করবেন না। হ্যাঁ রে, তুই কি সব নিয়ে চলে এলি নাকি? না না, কয়েকটা শাড়ি আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। তারপর কি বললো অপূর্ব? কিছু বললো না? তোকে একবারও আটকালো না? কি রে? আটকাবে কেন? আমি তো জিনিস নিতে ও বাড়িতে গেছিলাম। আর তাছাড়াও আটকানোর বা বাধা দেওয়ার কোনো কারণ আছে কি? দেখ, আমি যেটা মনের প্রাণে আটকাতে চেয়েছিলাম সেটাই শেষ পর্যন্ত অনিবার্য হয়ে গেল। শোন আকাশ,
তোর মতো অত কাব্য করে কথাও আমি বলতে পারি না, অত কাব্যর কথা আমি ভাবতেও পারি না। আমি জানি না যে আমার আর কোনো কাজ বাকি রইল কিনা তোদের এই সম্পর্কটাকে ঠিক করার জন্য। তবে তোকে আমি আমার জীবনের একটা গল্প বলতে পারি। সে তো নাগপুরে থাকার সময় শুনেছি, আবার নতুন করে শুনতে হবে? কেন জানি না তোদের এই সব ঘটনা দেখে আমার ছেলেবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। আমি যখন খুব ছোট ছিলাম না, তখন ওই শাটল ককের মতো একবার বাবার কাছে একবার মায়ের কাছে, একবার বাবার কাছে একবার মায়ের কাছে উঠতে উঠতে কিরকম ক্লান্ত হয়ে পড়েছিলাম। বন্ধুরা আমার নিয়ে হাসাহাসি করতো, মজা করতো, আর কি করতো, কিন্তু আমি কিন্তু সরল মনে আমার দুখানার ঠিকানার কথা বন্ধুদেরকে বলতাম, একটা বাবার একটা মায়ের। আর তারপরে যখন রাত হতো তখন বাবাকে ছেড়ে মায়ের কাছে এসে শুয়ে পড়তাম। এটা তুই তো জানিস। জানি তো। এখন কি মনে হয় জানিস, এই যা হয়েছে বা যা ঘটছে সেটা বোধহয় ভালোই হচ্ছে। ধর আমার এই মা হতে না পারাটা, এটা একদিক থেকে ভালো, কারণ তোর মতো কেউ বড় হয়ে কোনো প্রশ্ন করতে পারবে না। তা হয়তো পারতো না, কিন্তু আমার বাবাকে আমি দেখেছি, যত বয়স বেড়েছে বাবা বুঝতে পেরেছিল যে তার ওই সিদ্ধান্তটা ঠিক ছিল না। যত বয়স বেড়েছে আমি দেখেছি আমার বাবা আমার মা কতটা একা হয়ে পড়েছে, কতটা অবলম্বনহীন হয়ে পড়েছে। দেখ, সব কিছু থাকা সত্ত্বেও একটা ছোট্ট ভুল সিদ্ধান্তের জন্য সব কিছু হারিয়ে দুটো মানুষ সারা জীবন একা একা কাটিয়ে দিল। আমি তোর কথাগুলো বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে আর কি করা সম্ভব বল আকাশ? দেখ, ওই বাড়িতে যাওয়ার পর অপূর্ব যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে সে কথা কিন্তু আমি বলতে পারবো না। তবে আমাদের মধ্যে যে পাঁচিলটা উঠে গেছে, সেই পাঁচিলটা ডিঙিয়ে আমরা একে অপরের কাছাকাছি আসতে পারিনি, আর বোধহয় আসতেও পারবো না। দেখ শতরূপা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আসলে জানিস তো, তোদের একটু সময় দরকার, তোর আর অপূর্বর ভাববার। দেখ, একা থাকার যে কি যন্ত্রণা সেটা তো আমি খুব কাছ থেকে দেখেছি রে। তোর একাকিত্বের কথা বলছিস আকাশ? আমি তো দিনের পর দিন আমার সবচেয়ে কাছের মানুষ আমার মাকে দেখেছি। একাকিত্বের উদাহরণ আর কার কাছে শুনবো বল? আমার মাকে তো দেখেছি দিনের পর দিন একটা পিতৃ পরিচয়হীন মেয়েকে বুকে আগলে ধরে দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে সেই মানুষটা পৃথিবী থেকে চলে গেল। আমি মার মতো একা হতে চাইনি রে, কিন্তু এখন মনে হচ্ছে আমার কপালেও বোধহয় সেই। না না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার মন বলছে একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে গেছে। আর পারছি না আকাশ, তোর কথা শুনে ধৈর্য ধরার ইচ্ছেটা হচ্ছে, কিন্তু কতটা মাথা তুলে দাঁড়াতে পারবো জানি না। প্রতীকের কষ্ট কিন্তু চোখে দেখা যায় না। আমি তো ভাবতে পারছি না, এরকম অবস্থা যার স্ত্রী তোর মতো অসুস্থ একজন মহিলা, তার জন্য ও কি না করছে, কিভাবে লেগে পড়ে আছে। এরকমও করতে পারে একটা ছেলে? আমি যদি চোখে না দেখতাম আমি কিন্তু বিশ্বাস করতে পারতাম না। প্রতীক আর কি বানিয়ে বলেছে কে জানে। প্রতীকের সঙ্গে যে চ্যালেঞ্জটা নিয়েছি সেটাতে প্রতীক অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু আমি তো কাউকেই কিছু বলতে পারছি না। কি ভাবছো বলো তো শ্রীলা? আমাকে শ্রীলা বলে ডাকাটা দয়া করে বন্ধ করো। আমার এই নামটা অসহ্য লাগে। আমার নাম আয়না। হ্যাঁ, তোমাকে আমরা সবাই আয়না বলে জানি, কিন্তু তোমার আসল নাম তো শ্রীলা। তোমার আর প্রতীকের তো লাভ ম্যারেজ হয়েছিল, তাই না? দুজনের বাড়ি থেকে সম্মতি ছিল বিয়ের ব্যাপারে, কিন্তু তা সত্ত্বেও
তুমি একা একা কেন চলে এলে বলো তো ওকে ছেড়ে? সেটা কি শুধুই তোমার রোগের কারণে নাকি অন্য কোনো বিশেষ কারণ আছে সেটার পেছনে? আমি জানি না, তবে আমি এইটুকু জানি যে প্রতীক কিন্তু এখনো তোমাকে সাংঘাতিক ভালোবাসে। যাকে তাকে ভালোবাসা যায় না, ভালোবাসতে গেলে একটা সুস্থ মানুষের দরকার হয়। তুমি কি বলছো? আমি আমি কিছু বুঝতে পারছি না। দেখো শ্রীলা, তোমাকে একটা কথা বলি, স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো গন্ডগোল তো হয়, হয়তো তোমার আর প্রতীকের মধ্যেও তাই হয়েছে। ঠিক আছে, কিন্তু তার জন্য এরকম ডিসিশন তো নিতে হয় না, না? সমস্যার সমাধানও তো হয়। আমি মানছি তোমাদের মধ্যে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তাই তোমাদের সম্পর্কটা আজকে এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু আমি বলি কি, একটু ঠান্ডা মাথায় যদি ভেবে দেখো, এখনো দেরি হয়ে যায়নি, সময় আছে, সমস্যার সমাধান কিন্তু এখনো হতে পারে। দেখো বিশাখা, তুমি তুমি কার কাছ থেকে এসব শুনে আমায় বলতে এসছো আমি জানি না, তবে আমার মনে হচ্ছে তুমি শুধু শুধু সময় নষ্ট করছো। তোমার কেন মনে হচ্ছে আমি সময় নষ্ট করছি সেটা আমি জানি, আমি বুঝতে পারছি, কারণ তোমার রোগের কথাটা তো আমাকে প্রতীক বলেছে, ডাক্তারের প্রেসক্রিপশনও আমি দেখেছি, তাই আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কি ভালো লাগে, পাহাড় না সমুদ্র? কি হলো বলো, একটু ভেবে বলো না শ্রীলা, বলো। আমি জানি না, সমুদ্র না পাহাড় আমি জানি না। কেন আমার বিরক্ত করছো এভাবে বিশাখা? না না, আমি তোমাকে বিরক্ত করছি না, আমি শুধুমাত্র তোমাকে পুরনো কথা মনে করানোর একটু চেষ্টা করছি। তোমার মনে আছে শ্রীলা, তোমাদের হানিমুনের সময় পাহাড়ে যাওয়ার কথা হয়েছিল, তখন তুমি প্রতীককে কি বলেছিলে? তুমি বলেছিলে যে তোমার পাহাড়ে গেলে মাথা ঘোরে, গা বমি ভাব হয়, এগুলো বলেছিলে। এ নিয়ে তোমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়েছিল, তুমি শেষ পর্যন্ত ভীষণ রেগে গিয়েছিলে এবং শুধুমাত্র তোমার কথা ভেবে ট্রিপটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। না না মানে? না মানে কি? তোমাদের প্রোগ্রাম ক্যান্সেল হয়নি? তুমি পাহাড়ে গিয়েছিলে? কি বলো, তুমি মনে করার চেষ্টা করো, মনে করার চেষ্টা করে আমাকে বলো, কিচ্ছু মনে পড়ছে না? তুমি তুমি আজও অফিস থেকে চলে এলে তাড়াতাড়ি? আচ্ছা, এরকম করে রোজ রোজ চলে এলে আপনার ব্যবসাটা কিরম ভাবে চলবে মাসে? কিন্তু আজ যে আসার অন্য কারণ আছে। এই দেখো, এই পকেটে আমাদের পাহাড়ে ঘুরতে যাওয়ার টিকিট আছে। কি খুশি তো? পাহাড়? হ্যাঁ। ওরে বাবারে, না না, পাহাড়ে গেলেই আমার গা বমি বমি করে, আমার মাথা ঘোরায়। ওরে বাবা, পাহাড়ে যেতে পারবো না, অসম্ভব ব্যাপার। আরে বাবা, সেটা বাড়ির লোকের সঙ্গে গিয়েছিলে বলে। তুমি দেখবে, তুমি আমার সঙ্গে গেলে তোমার এই গা বমি বমি ভাব, মাথা ঘোরা সব উদয় হয়ে যাবে। এই চলো না, পাহাড় আমার খুব ভালো লাগে। না, পাহাড়ে যেতে পারবো না, অসম্ভব ব্যাপার, তুমি একা চলে যাও। চলো না পাহাড়ে, কিচ্ছু হবে না, আমি তো আছি, তোমার কিচ্ছু চিন্তা নেই। আচ্ছা, তুমি একা একা কেন ডিসিশন নিয়ে নিলে বলো তো? আমার সাথে একবার কথা বলবে তো টিকিটটা কাটার আগে। আমরা তো সমুদ্রেও যেতে পারতাম না? কেন শুধু শুধু জেদ করছো? আমার কথা মেনে চলো না পাহাড়ে। যাবো না, যাবো না, যাবো না, সমুদ্রে যাবো। যাবে না তো? না। আমি আবারও জিজ্ঞেস করছি, তুমি যাবে না তো? বললাম তো না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমিও কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে,
তোমার যখন পাহাড় এত পছন্দ, তুমি যখন পাহাড়ে যেতে চাইছো, না আমার পাহাড়ে গেলে খুব কষ্ট হবে, খুবই কষ্ট হবে, কিন্তু তাও তোমার যখন পাহাড় পছন্দ তখন আমরা পাহাড়েই যাব, সমুদ্র ক্যান্সেল। না, আমি কোথাও যাব না। টিকিট তো, এটাই পাহাড়ে যাওয়ার টিকিট তো। তুমি যাবে না তাই তো? এই দেখ, এই দেখ, এই দেখ। টিকিট আমি ছিঁড়ে ফেললাম। আর শুনে রাখো, আর যদি কোনোদিনও কোথাও যাওয়ার কথা বলেছ, তাহলে আমি তোমায় মেরে ফেরত দেবো বলে দিলাম। আর কোনোদিন কোথাও যাব না। পড়লো, মনে পড়লো? বলো তো এবার সত্যিটা কি? সত্যি মিথ্যা আমি কিছু জানি না, তুমি দয়া করে আমায় একটু একা থাকতে দেবে প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একদিনে বেশি বাড়াবাড়ি করাটাও ঠিক না। আজকের জন্য ইনাফ। তবে হ্যাঁ, আমি কিন্তু হাল ছাড়বো না। আজ না হোক কাল পুরো সত্যিটা তোমাকে মনে করিয়ে আমি ছাড়বো।